আমাজনকে দূর থেকে দেখলে মনে হয় এটা একটা বন নয়, সবুজ রঙের একটা মহাসাগর। দিগন্তের পর দিগন্ত জুড়ে শুধু গাছ, আর সেই গাছের নিচে এমন রহস্য লুকিয়ে আছে যা আজও পুরো পৃথিবী বুঝে উঠতে পারেনি। তাহলে এই বন আসলে কি ঢেকে রেখেছে? যত নিচে নামা যায় ততই বোঝা যায় আমরা যেন পৃথিবীর পরিচিত অংশ থেকে সরে অন্য এক জগতে ঢুকে পড়ছি। মেঘের ভেতর থেকে বেরিয়ে আসে ঘন ছায়া, ভেজা বাতাস আর অদ্ভুত নীরবতা। কিন্তু এখানেই রহস্যের শেষ নয়, এই অন্ধকারের ভেতরে কোথাও মানুষের উপস্থিতির ইঙ্গিত আছে। আমাজনের ভেতরটা বাইরে থেকে যেমন দেখায় তেমন নয়। ওপরের সবুজ ছাদের নিচে আছে আরেকটা স্তর, আরেকটা জীবন, আরেকটা নিয়ম। সূর্যের আলো পর্যন্ত মাটিতে পৌঁছতে কষ্ট পায়। ভাবুন, এমন একটা জায়গা যেখানে মানুষ লুকিয়ে থাকলে পৃথিবী তাকে খুঁজেই পাবে না। আর সত্যিই এই বনের বুকের মধ্যে আছে ছোট ছোট এমন বসতি যেগুলো আধুনিক মানচিত্রে প্রায় অদৃশ্য। কয়েকটি কুড়েঘর, সামান্য চাষের জমি, এক চিলটে ধোঁয়া, এতটুকু চিহ্ন। কিন্তু সেই সামান্য চিহ্নই প্রমাণ করে এখানে এমন মানুষ আছে যারা আমাদের পৃথিবী থেকে আলাদা থাকতে চায়। ২০০৮ সালে ব্রাজিলের সরকারি সংস্থা ফুনাইয়ের একটি ছোট বিমান এমনই এক অঞ্চলের ওপর দিয়ে উড়ছিল। উদ্দেশ্য ছিল দেখা, কিন্তু স্পর্শ করা নয়। কারণ এই সব মানুষের কাছে বাইরের জগৎ শুধু অচেনা নয়, প্রায়ই তা বিপদের আরেক নাম। আর তারপর যা দেখা গেল তা সবাইকে স্তব্ধ করে দেয়। জঙ্গলের মাঝের এক ফাঁকা জায়গায় কয়েকজন মানুষ দাঁড়িয়েছিল। তারা আকাশের দিকে তাকিয়েছিল, যেন ওপর থেকে নেমে আসা অজানা কিছুকে বুঝতে চাইছে। এরা সেই বিচ্ছিন্ন মানব গোষ্ঠী যাদের আমরা বলি আনকন্ট্যাক্টেড ট্রাইব। তবে আসল প্রশ্ন হলো, তারা কি সত্যিই আমাদের সম্পর্কে কিছুই জানে না? বিমানের দিকে তীর তাক করে দাঁড়িয়ে থাকা ওই মানুষদের ছবি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। অনেকের কাছে দৃশ্যটা রোমাঞ্চকর ছিল, কিন্তু বাস্তবে সেটা ছিল ভয়ের ছবি। তারা আক্রমণ করতে চায়নি, তারা নিজেদের রক্ষা করতে চেয়েছিল। আর এখান থেকেই শুরু হয় আসল রহস্য। মানুষ কেন ইচ্ছা করে পৃথিবী থেকে লুকিয়ে থাকে? তাদের চোখের দিকে তাকালে একটা বিষয় খুব স্পষ্ট হয়, ওরা অজ্ঞ নয়, ওরা আতঙ্কিত। বহু বিশেষজ্ঞের ধারণা, এই সব গোষ্ঠীর অনেকেই কোনো না কোনো সময় বাইরের মানুষের হিংসা, প্রতারণা বা রোগের অভিজ্ঞতা পেয়েছিল। তাই তারা বনকে বেছে নিয়েছে আশ্রয় হিসেবে, একেবারে শেষ প্রতিরক্ষা হিসেবে। এখনকার গবেষণায় ধারণা করা হয় আমাজনের বিভিন্ন অঞ্চলে এমন বিচ্ছিন্ন গোষ্ঠী অন্তত ১০০-র কাছাকাছি থাকতে পারে। কিছু দল খুব ছোট, হয়তো কেবল কয়েকটি পরিবার। ভাবুন, একই গ্রহে বাস করেও তারা যেন সম্পূর্ণ আলাদা সময়ে আটকে আছে। কিন্তু বিজ্ঞানীরাও অবাক হয়ে গিয়েছিলেন, কারণ এই গল্প শুধু মানুষে শেষ হয় না। আমরা যখন ফোনের স্ক্রিনে পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে ঘুরি, তখন এই বনের কোথাও কেউ হয়তো জানেই না বিমান কি, দেশ কি, ইন্টারনেট কি। এই তুলনাটা শুধু আধুনিক আর প্রাচীনের নয়, এটা দেখায় সভ্যতা একটাই পথ নয়, কখনো কখনো দূরে থাকাই বাঁচার পথ হয়ে ওঠে। রাত নামলে সেই জীবন আরও স্পষ্ট হয়। আগুন জ্বলে, খাবার রান্না হয়, সরঞ্জাম বানানো হয়, পরিবার জড়ো হয়। ১০০০ বছর আগের কোনো রাত এমনই ছিল। কিন্তু এখানেই রহস্যের শেষ নয়। এই মানুষগুলো কেন এত ভয় পায়, তার পেছনে আছে ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। ১৯ শতকের রাবার বুমের সময় আমাজনে ঢুকে পড়ে ব্যবসায়ী, সশস্ত্র দল আর লোভী উপনিবেশিক শক্তি। অসংখ্য আদিবাসীকে জোর করে কাজ করানো হয়েছিল। কেউ পালিয়েছে, কেউ মারা গেছে, কেউ অদৃশ্য হয়ে গেছে। ইতিহাসের নথিতে সব লেখা নেই, কিন্তু ক্ষত রয়ে গেছে মানুষের স্মৃতিতে। আর শুধু সহিংসতা নয়, রোগও ছিল এক ভয়ঙ্কর অস্ত্র। সর্দি, হাম, গুটি বসন্ত, আমাদের কাছে সাধারণ মনে হওয়া রোগও বিচ্ছিন্ন গোষ্ঠীর জন্য প্রাণঘাতী হতে পারে, কারণ তাদের শরীরে সেই রোগের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি হয়নি। এখন প্রশ্ন হলো, এমন বাস্তবতায় তাদের কাছে যাওয়া কি সাহায্য নাকি নতুন বিপদ? তাই অনেক গোষ্ঠী বেছে নিয়েছিল পেছনে সরে যাওয়ার পথ। আরও গভীর বনে, আরও অচেনা নদীর ধারে, আরও ঘন অন্ধকারের ভেতর। কল্পনা করুন, কেউ নিজের বাড়ি ছেড়ে পালাচ্ছে না, সে পালাচ্ছে একটা পুরো সভ্যতা থেকে। আর সেই পলায়নই হয়তো তাদের আজও বাঁচিয়ে রেখেছে। সময়ের সঙ্গে সঙ্গে বন তাদের ঢেকে দিয়েছে, পথ মুছে গেছে, পদচিহ্ন হারিয়ে গেছে।
ভাষা আলাদা হয়েছে, স্মৃতি ভেঙে কেবল সতর্কতা থেকে গেছে। বাইরের মানুষের চোখে তারা হারিয়ে যাওয়া, কিন্তু বাস্তবে তারা হারায়নি, তারা আমাদের থেকে নিজেদের সরিয়ে নিয়েছে, খুব সচেতনভাবে। কখনো কখনো জঙ্গলের ভেতর এমন পরিত্যক্ত গ্রাম পাওয়া যায় যেখানে আগুন নেই, মানুষ নেই, শুধু ফেলে যাওয়া কাঠামো আছে। এগুলো হয়তো রোগের পরে ফাঁকা হয়েছে, হয়তো আতঙ্কে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আসল বিস্ময় এখনও বাকি, কারণ আমাজন শুধু ছোট ছোট গ্রাম নয়, আরও অনেক বড় কিছু লুকিয়ে রেখেছিল। একটা পুরনো ঝুড়ি, একটা ভাঙা বাসন, অথবা মাটির নিচে চাপা পড়ে থাকা ছাই, এই ছোট জিনিসগুলোই বলে এখানে একসময় মানুষ ছিল। আর যদি এত ছোট চিহ্ন টিকে থাকতে পারে, তাহলে কি আরও বড় কোনো চিহ্নও কি বনের নিচে লুকিয়ে থাকতে পারে? বিজ্ঞানীরা সেই প্রশ্নের উত্তর খুঁজতেই নতুন প্রযুক্তির দিকে গেলেন। সেই প্রযুক্তির নাম লাইডার। সহজ করে বললে এটা লেজারের সাহায্যে মাটির আকৃতি দেখা। ধরুন আপনি একটা কম্বলের নিচে কি আছে দেখতে চাইছেন, কিন্তু কম্বল তুলতে পারছেন না। লাইডার ঠিক তেমন, গাছের স্তর পেরিয়ে মাটির গোপন নকশা দেখিয়ে দেয়, আর তারপর যা বেরিয়ে এলো তা অবিশ্বাস্য। লেজারের ডেটা থেকে যখন গাছগুলো সরিয়ে ফেলা হলো, তখন দেখা গেল সোজা সোজা রেখা, বৃত্ত, রাস্তা, উঁচু মাটির কাঠামো। প্রকৃতি এমন নিখুঁত জ্যামিতি বানায় না। এর মানে স্পষ্ট, এগুলো মানুষের কাজ। আর এখান থেকেই বদলে যেতে শুরু করল আমাজন সম্পর্কে আমাদের বহু পুরনো ধারণা। বহু গবেষক একসময় বিশ্বাস করতেন আমাজনের মাটি বড় সভ্যতা টিকিয়ে রাখতে পারে না, তাই এখানে নাকি কখনো বিশাল শহর গড়ে ওঠেনি। কিন্তু লাইডার সেই বিশ্বাসে বড় ধাক্কা দেয়। বিজ্ঞানীরা সত্যি হতবাক হয়ে যান, কারণ যা দেখা যাচ্ছিল তা ছিল শুধু বসতি নয়, পরিকল্পিত নগর জীবনের চিহ্ন। আজ আমরা জানি আমাজনের কিছু অঞ্চলে একসময় বিস্তৃত নগর নেটওয়ার্ক ছিল। বড় বড় উঁচু প্ল্যাটফর্ম, সংযুক্ত রাস্তা, জনসমাগমের চত্বর, জলব্যবস্থা সবই ছিল। এগুলো কল্পকাহিনী নয়, প্রত্নতাত্ত্বিক প্রমাণে সমর্থিত। ভাবুন, যে বনকে আমরা অস্পর্শ ভাবতাম তা একসময় মানুষের কর্মচাঞ্চল্যে ভরা ছিল। এই নগরগুলো কেবল টিকে ছিল না, তারা সমৃদ্ধও ছিল। মানুষ খাবার উৎপাদন করত, জিনিসপত্র বানাত, বিনিময় করত, সামাজিক জীবন গড়ে তুলত। অর্থাৎ আমাজন ছিল না শূন্য, ছিল ভীষণ জীবন্ত। কিন্তু এখন প্রশ্ন হলো, এই মানুষগুলো খেত কি? কারণ সাধারণ আমাজন মাটি তো খুব উর্বর নয়। সেই উত্তর লুকিয়েছিল মাটির রঙে। কিছু জায়গায় বিজ্ঞানীরা খুঁজে পান গাঢ় কালো এক বিশেষ মাটি, টেরা প্রেট্টা। এটা প্রাকৃতিকভাবে তৈরি হয়নি, মানুষ তৈরি করেছে। এই মাটির ভেতরে কাঠকয়লা, হাড়, জৈব বর্জ্য, ভাঙা মাটির পাত্রের চিহ্ন পাওয়া যায়। আর সেখানেই গল্পটা আরও গভীর হয়। কল্পনা করুন আপনার কাছে খারাপ জমি আছে, যেখানে কিছুই ঠিকমতো জন্মায় না। এখন আপনি ধীরে ধীরে সেই মাটিকে এত উর্বর করে তুললেন যে 1000 বছর পরে ওটা ফসল ফলাতে পারে। প্রাচীন আমাজনের মানুষ ঠিক এটাই করেছিল। এটা শুধু কৃষি নয়, এটা পরিবেশকে বুঝে তাকে বদলে দেওয়ার অসাধারণ জ্ঞান। 1542 সালে স্প্যানিশ অভিযাত্রী ফ্রান্সিসকো দে ওরেইয়ানা যখন আমাজন নদী পেরিয়ে যান, তিনি লিখেছিলেন নদীর ধারে বড় বড় জনবসতির কথা। তিনি বহু মানুষের কথা বলেছিলেন, এমনকি শহরের কথাও। কিন্তু তখনকার ইউরোপ তার কথা বিশ্বাস করেনি। সবাই ভেবেছিল অসুস্থতা আর কল্পনা মিশে তিনি বাড়িয়ে লিখেছেন। কিন্তু যদি তিনি সত্যিই যা দেখেছেন তাই লিখে থাকেন, তার বিস্মিত চোখ হয়তো প্রথম ইউরোপীয় সাক্ষী ছিল এক বিশাল সংগঠিত নদী-কেন্দ্রিক বিশ্বের। আজকের আবিষ্কার সেই পুরনো লেখা নতুনভাবে পড়তে বাধ্য করছে। তবে আসল ধাক্কা আসে যখন আমরা প্রশ্ন করি, তারপর সেই জনপদগুলো কোথায় গেল? ইতিহাসবিদদের বড় অংশের মতে ইউরোপীয়দের সঙ্গে রোগও আমাজনে ঢুকে পড়ে। সব জায়গায় সরাসরি যুদ্ধ হয়নি, কিন্তু রোগ ছড়াতে যুদ্ধের দরকারও পড়ে না। কোনো গবেষক মনে করেন কিছু অঞ্চলে জনসংখ্যার 90%-এরও বেশি মানুষ হারিয়ে যেতে পারে, আর তখন পুরো সমাজ ভেঙে পড়ে। লোকজন কমে গেলে ক্ষেত ফাঁকা হয়, রাস্তা বন্ধ হয়, আগুন নেভে, ঘর ভেঙে পড়ে, আর বন অপেক্ষা করে না। লতা উঠে আসে, গাছ জন্মায়, শিকড় দেওয়াল ভেঙে ফেলে। কয়েক দশক, হয়তো 1-2 শতকের মধ্যে একটা শহর যেন কখনো ছিলই না। এই কারণেই পরের অভিযাত্রীরা শুধু জঙ্গলই দেখেছিল। পরে যারা এ অঞ্চলে আসে তারা নদীর ধারে দাঁড়িয়ে যে বন দেখেছিল তা ছিল পুনর্জন্ম নেওয়া ভূদৃশ্য। তাদের চোখে সেটা ছিল অস্পর্শ প্রকৃতি।
কিন্তু তারা বুঝতে পারেনি এই নীরবতার নিচে লুকিয়ে আছে এক হারানো সভ্যতার ছাপ। আর এখানেই আমাজনের সবচেয়ে চমৎকার উলটপালট। প্রকৃতি আর ইতিহাস এখানে আলাদা নয়। মাটির স্তরগুলো যেন সময়ের ডায়েরি। উপরের স্তরে পচা পাতা, তার নিচে সাধারণ লালচে মাটি, আর আরও নিচে মানুষের বানানো কালো মাটির স্তর। মাঝে মাঝে সেখান থেকে বেরিয়ে আসে মাটির পাত্রের টুকরো। ছোট্ট একটা টুকরো, কিন্তু সেটাই বলে এই বন মানুষের স্মৃতি ধরে রেখেছে। কিন্তু আমাজনের রহস্য কেবল অতীতের শহরে আটকে নেই। বন নিজেও একটা বিশাল জীবন্ত ধাঁধা। ওপরের ছাদ, মাঝের অন্ধকার, নিচের ভেজা মাটি, প্রতিটি স্তরে আলাদা জীবন। ভাবুন, একটাই বন, কিন্তু যেন বহুতলা বিশিষ্ট এক জীবন্ত শহর, যেখানে প্রতিটি তলায় আলাদা নিয়মে জীবন চলে। ছোট্ট পিঁপড়ের শাড়ি দেখলে সেটা তুচ্ছ মনে হতে পারে, কিন্তু আমাজনে এই ক্ষুদ্র প্রাণীরাই এক একটা কর্মযন্ত্র। তারা কাটে, বহন করে, গড়ে, ভাঙে। অর্থাৎ বনের শক্তি শুধু বড় গাছে নয়, ক্ষুদ্র জীবের অবিরাম কাজে। কিন্তু এখানেই রহস্যের শেষ নয়, পুরো বন যেন একসঙ্গে শ্বাসও নেয়। আমাজনের গাছ প্রতিদিন বিপুল পরিমাণ জলীয় বাষ্প বাতাসে ছেড়ে দেয়। বিজ্ঞানীরা একে তুলনা করেন আকাশে ভেসে চলা নদীর সঙ্গে। কল্পনা করুন, নদী শুধু মাটি যে নয়, আকাশেও বয়ে চলেছে। বন থেকে ওঠা সেই জলীয় বাষ্প মেঘ বানায়, তারপর দূরে দূরে গিয়ে বৃষ্টি নামায়। অবিশ্বাস্য, তাই না? এই কারণেই আমাজন শুধু দক্ষিণ আমেরিকার বিষয় নয়, এর প্রভাব দূরের কৃষিজমি, শহর, এমনকি বৈশ্বিক জলবায়ুতেও পড়ে। সহজ করে বললে, এটা একটা বিশাল প্রাকৃতিক এয়ার কন্ডিশনিং আর পানি চক্রের ইঞ্জিন। তাই আমাজন ক্ষতিগ্রস্ত হলে ক্ষতি শুধু গাছের হয় না, ক্ষতি হয় আবহাওয়ার ভারসাম্যেরও। আরও এক ধাপ গভীরে গেলে দেখা যায় মাটির নিচেও চলছে গোপন যোগাযোগ। ছত্রাকের সূক্ষ্ম জাল, যাকে আমরা সাধারণত চোখেই দেখি না, বনকে ভেতর থেকে যুক্ত রাখে। রাতের অন্ধকারে এই ভাবনাটাই শিহরণ জাগায়। নিচে আমাদের অজান্তে তথ্য আর পুষ্টি আদান প্রদান চলছে। বিজ্ঞানীরা এই ব্যবস্থাকে মজা করে বলেন উড ওয়াইড ওয়েব। ঠিক ইন্টারনেটের মতো নয়, কিন্তু তুলনাটা কাজে লাগে। ধরুন, এক গাছ বিপদে পড়েছে। তার শিকড় আর ছত্রাকের নেটওয়ার্ক রাসায়নিক সংকেত পাঠাতে পারে পাশের গাছকে। অর্থাৎ বন কেবল পাশাপাশি দাঁড়ানো গাছের দল নয়, এটা একটা সংযুক্ত সম্প্রদায়। কোনো বড় গাছ কখনো ছোট চারাগাছকে পুষ্টিও দিতে পারে। ব্যাপারটা শুনতে অবাক লাগে, কিন্তু এ নিয়ে বৈজ্ঞানিক গবেষণা আছে। অবশ্য সবকিছুই পুরোপুরি বোঝা যায়নি। তবু এটুকু স্পষ্ট, আমরা যে বনকে নিঃশব্দভাবেই তার ভেতরে সহযোগিতা, সতর্কতা আর বেঁচে থাকার জটিল ভাষা কাজ করে। আর সেই জটিল ব্যবস্থা ভেঙে যায় যখন বনের এক পাশ হঠাৎ শেষ হয়ে যায়। একদিকে ঘন সবুজ, অন্যদিকে খালি লাল মাটি। এই সোজা সীমারেখা প্রকৃতি বানায় না, মানুষ বানায়। দূর থেকে দেখলে এটা কেবল জমি পরিষ্কার করা, কিন্তু বাস্তবে এটা এক জীবন্ত ব্যবস্থার শরীর কেটে ফেলার মতো। একটা গাছ কাটার শব্দ শুধু কাঠ পড়ার শব্দ নয়, তার সঙ্গে ভেঙে যায় ছায়া, বাসা, খাদ্য, মাটির আর্দ্রতা আর অদৃশ্য নিচের নেটওয়ার্কের অংশ। ভাবুন, আপনি একটা বাড়ির দেয়াল তুলছেন না, বরং একসঙ্গে বিদ্যুৎ, পানি, রাস্তা সব লাইন কেটে দিচ্ছেন। বন ধ্বংসের প্রকৃত প্রভাব অনেক গভীর। যখন একটা বিশাল গাছ ভেঙে পড়ে, তখন চারপাশে আলো ঢোকে বটে, কিন্তু সেই আলো সবসময় আশীর্বাদ নয়। নতুন ফাঁক মানে নতুন তাপ, শুকনো মাটি, বদলে যাওয়া পরিবেশ। আর যদি এই ফাঁক বাড়তেই থাকে, একসময় পুরো বন তার নিজস্ব স্বভাব হারাতে শুরু করে। তারপর যা ঘটল তা আরও ভয়ঙ্কর। আগুন। একসময় আমাজনের ভেজা পরিবেশ আগুনকে সহজে ছড়াতে দিত না, কিন্তু কাটা বন, শুকিয়ে যাওয়া মাটি আর মানুষের কর্মকাণ্ড সেই হিসাব বদলে দিচ্ছে। ধোঁয়ার স্তম্ভ আকাশে উঠছে, প্রাণীরা পালাচ্ছে, আর বনের ভেতরের আর্দ্র জগৎ হঠাৎ দাউ দাউ করে জ্বলতে শুরু করছে। একটা পাখির পালিয়ে যাওয়া দৃশ্য হয়তো ছোট মনে হয়, কিন্তু সেটাই পুরো বিপর্যয়ের প্রতীক। যে বন তার বাসা, খাদ্য আর নিরাপত্তা দিয়েছিল, সেই বনই যদি হঠাৎ আগুনে বদলে যায়, সে যাবে কোথায়? এখন প্রশ্ন হল, এই ধ্বংস কি উল্টে দেওয়া সম্ভব, নাকি আমরা এক সীমার খুব কাছে এসে গেছি? বিজ্ঞানীরা টিপিং পয়েন্ট নামে একটা ধারণার কথা বলেন। সহজ করে বললে, জেঙ্গা টাওয়ার থেকে একটার পর একটা ব্লক টেনে বের করা। কিছুক্ষণ কিছু হয় না, তারপর হঠাৎ পুরো কাঠামো ভেঙে পড়ে। আমাজনের ক্ষেত্রেও আশঙ্কা হল, একটা নির্দিষ্ট সীমার পরে বন নিজেকে আর বন হিসেবে ধরে রাখতে পারবে না। কিন্তু বনের এই ভবিষ্যৎ ঠিক করছে কারা?
দূরের এয়ার কন্ডিশন কক্ষে বসে মানচিত্রে দাগ টানা মানুষ, নাকি যারা হাজার বছর ধরে এই বনের ভাষা, নদী, মাটি আর ঋতুকে চিনে এসেছে? আর এখান থেকেই শুরু হয় আরেক যুদ্ধ, আইন, জমি আর অধিকারের যুদ্ধ। আজ বহু আদিবাসী নেতা বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বলছেন, আমাজনকে শুধু রিসোর্স বললে দেখলে চলবে না, এটা তাদের ঘর, ইতিহাস, স্কুল, হাসপাতাল, মন্দির, সব কিছু। আর আশ্চর্যের বিষয়, তাদের হাতে থাকা স্মার্টফোন আর ঐতিহ্যবাহী পরিচয় একসঙ্গে দেখিয়ে দেয়, মাধনিক হওয়া মানে নিজের শেকড় ভুলে যাওয়া নয়। তাদের কণ্ঠে অভিযোগ আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে সতর্কতা। তারা বলছেন, বনকে বাঁচানো কোনো দয়া নয়, এটা মানবজাতির প্রয়োজন, কারণ আমরা সবাই একই জলবায়ু ভাগ করি। এ কথা এখন আবেগের নয়, বিজ্ঞানেরও, কিন্তু আসল শক্তি আসে অন্য জায়গা থেকে, বনের সঙ্গে তাদের সম্পর্ক থেকে। অনেক আদিবাসী সম্প্রদায় বনের দিকে সম্পদের খনি হিসেবে নয়, আত্মীয় হিসেবে তাকায়। এই দৃষ্টিভঙ্গি কাব্যিক শোনাতে পারে, কিন্তু এর ফল বাস্তব। যখন আপনি নিজেকে বনের অংশ ভাবেন, তখন বনকে ধ্বংস করে লাভ করার চিন্তা কমে যায়। এখানেই আধুনিক উন্নয়ন আর প্রাচীন জ্ঞানের সংঘাত সবচেয়ে স্পষ্ট। আজ আমাজন যেন দুই ভবিষ্যতের মাঝখানে দাঁড়িয়ে আছে, একদিকে জীবন্ত সবুজ ব্যবস্থা, অন্যদিকে আগুন, খনি, রাস্তা আর ধ্বংস। আমাদের দৃষ্টিভঙ্গি ঠিক করবে কোন দিক ভারী হবে। তবে আসল বিস্ময় এখনও বাকি, কারণ সমাধানের একটা বড় সূত্র লুকিয়ে আছে সেই মানুষদের হাতেই যাদের এতদিন উপেক্ষা করা হয়েছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যেখানে আদিবাসী জনগোষ্ঠীর জমির অধিকার স্বীকৃত এবং বাস্তবে সুরক্ষিত, সেখানে বন ধ্বংসের হার প্রায়ই কম থাকে। অর্থাৎ এটা কেবল নৈতিক প্রশ্ন নয়, বাস্তব সংরক্ষণ কৌশলও। সহজ করে বললে, যারা বনকে সবচেয়ে ভালো চেনে, তারাই সাধারণত বনকে সবচেয়ে ভালো রক্ষা করে। আধুনিক বিজ্ঞানও ধীরে ধীরে সেই কথাই স্বীকার করছে। প্রত্নতত্ত্ব, মাটি বিজ্ঞান, পরিবেশবিদ্যা সব মিলিয়ে এখন আমরা বুঝতে পারছি, প্রাচীন অ্যামাজনের মানুষ প্রকৃতির বিরুদ্ধে নয়, প্রকৃতির সঙ্গে কাজ করত। তাদের তৈরি টেরা প্রেটা আজও উর্বর, হাজার বছর পুরনো জ্ঞান এখনও জীবন্ত। এটা কি আমাদের জন্য শিক্ষা নয়? আরও অবাক করা বিষয় হল, অ্যামাজনের অনেক বন্য ফল গাছ আর উপকারী উদ্ভিদের বিস্তার প্রাকৃতিক কাকতাল নয় বলেই গবেষকেরা মনে করেন। অনেক ক্ষেত্রেই মানুষ সেগুলো বেছে বেছে ছড়িয়েছিল। মানে যাকে আমরা কাঁচা বন ভাবি, তার ভেতরে আছে মানুষের দীর্ঘ পরিকল্পনার ছাপ, এক বিশাল জীবন্ত বাগান। ধরুন, ইউরোপের কোনো যত্নে বানানো বাগান দেখলে আপনি সঙ্গে সঙ্গে বুঝবেন এটা মানুষের ডিজাইন। কিন্তু অ্যামাজনের বাগান আলাদা, সেটা লুকিয়ে আছে বন্যতার মুখোশের আড়ালে। এখানেই আমাদের ভুল ছিল। আমরা শৃঙ্খলাকে শুধু সোজা লাইন আর দেওয়ালে খুঁজেছি, প্রকৃতির ভাষায় সাজানো শৃঙ্খলা চিনিনি। তাহলে শুরুতে যে প্রশ্ন ছিল, অ্যামাজন এত রহস্যময় কেন, তার উত্তর ধীরে ধীরে পরিষ্কার হয়। কারণ এটা একসঙ্গে প্রকৃতি, ইতিহাস, মানব জ্ঞান, বিপদ আর পুনর্জন্মের জায়গা। আমরা ভাবতাম এটা শুধু বন, বাস্তবে এটা পৃথিবীর সবচেয়ে জটিল জীবন্ত আর্কাইভগুলোর একটি। কিন্তু এখানেই গল্প শেষ হয় না। এক ফোঁটা নতুন চারা যখন সেই কালো মাটি ভেদ করে বেরিয়ে আসে, তখন যেন অতীত আর ভবিষ্যৎ একসঙ্গে দেখা যায়। হাজার বছর আগে মানুষ যে মাটি বানিয়েছিল, তা আজও জীবন দিচ্ছে। এই দৃশ্য আমাদের একটা কঠিন প্রশ্ন করে, যারা তখন সৃষ্টি করেছিল, আমরা কি আজ শুধু ধ্বংস করতেই এসেছি? অ্যামাজনের জলে আকাশের প্রতিবিম্ব পড়ে, আর কখনো কখনো বোঝাই যায় না কোনটা আসল, ওপরের দুনিয়া না নিচের। এই দ্বৈততাই অ্যামাজনের চরিত্র। এটা একই সঙ্গে পরিচিত, অচেনাও, বৈজ্ঞানিকও, পৌরাণিকও, বাস্তবও, প্রায় স্বপ্নের মতো। আর তাই এই বন মানুষকে টানে, আবার ভয়ও দেখায়। রাতে দূরে যে আগুনগুলো জ্বলে, সব আগুন একরকম নয়। কোথাও মানুষের ছোট্ট রান্নার আগুন, কোথাও অবৈধ দখলদারির আগুন, কোথাও বন পরিষ্কারের আগুন। একই আকাশের নিচে সহাবস্থান করছে টিকে থাকার চেষ্টা আর ধ্বংসের পরিকল্পনা। আর এই দুই আগুনের পার্থক্য বোঝাটাই আজ ভীষণ জরুরি। আকাশের উচ্চতা থেকে মাটির গভীরতায় নেমে এলে বোঝা যায়, অ্যামাজন স্তর স্তর রহস্যে তৈরি। বড় স্তন্যপায়ী থেকে ক্ষুদ্র ব্যাঙ, উঁচু গাছ থেকে আলোকিত ছত্রাক, সবাই এই গল্পের অংশ। অর্থাৎ আমরা এখনও পুরো গল্প জানিই না। বিজ্ঞান প্রতি বছর নতুন কিছু খুঁজে পাচ্ছে, আর বন এখনও অনেক কিছু গোপন রেখেছে।
কিন্তু সময় খুব বেশি নেই। একদিকে বেঁচে থাকা সবুজ প্রাচীর, অন্যদিকে উজাড় জমি। মাঝখানে দাঁড়িয়ে আছে আমাদের সিদ্ধান্ত। আমরা কি এই সীমারেখাকে আর ভেতরে ঠেলে দেব, নাকি এটাকে থামাব? কারণ একবার যদি নির্দিষ্ট ভারসাম্য ভেঙে যায়, ফেরত আনা হয়তো আর সম্ভব হবে না। দূর মহাকাশের দৃষ্টিতে অ্যামাজন যেন পৃথিবীর বুকের মধ্যে থাকা এক বিশাল সবুজ হৃদয়। এটা শুধু অক্সিজেনের প্রশ্ন নয়, শুধু গাছের প্রশ্ন নয়, এটা জল, তাপ, বৃষ্টি, জীববৈচিত্র্য, স্মৃতি আর ভবিষ্যতের প্রশ্ন। এক জায়গার ভেতরে এত স্তরের জীবন খুব কমই দেখা যায়, তাই এর ভাগ্য আমাদের সবার সঙ্গেই জড়িত। আর শেষ পর্যন্ত অ্যামাজনের সবচেয়ে বড় রহস্য হয়তো কোনো হারানো শহর নয়, কোনো অচেনা গোষ্ঠীও নয়। সবচেয়ে বড় রহস্য, আমরা এত কিছু জেনেও কেন এখনও থামি না। এই বনের ভেতরেও এখনও মানুষ আছে, ইতিহাস আছে, জীবন আছে। প্রশ্ন শুধু একটাই, তারা আগে হারাবে না আমাদের বিবেক?